পেতে হলে রহস্যময় গল্প এই চ্যানেলের ঘটনা শোনো। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিল উইথ আস। সত্যিকারের ভয়ের ঘটনা পেতে রহস্যময় গল্প এই চ্যানেলের সাথে থাকুন। প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের হরর নাইটের যে তৃতীয়তম পর্ব, এই পর্বতে সবাইকে জানাই স্বাগতম। তো লিসেনার্স, আজকের যে এই এপিসোডে আমি তিনটি ঘটনা নিয়ে তো আশা করি এই তিনটি ঘটনা আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে। আর আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান, আপনারা ভয়েস করেও পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন। আর ঘটনা পাঠাতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনা পাঠাতে পারেন। তো লিসেনার্স, আমি বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনাতে আগাবো। তো শুরু করলাম আজকের হরর নাইটের তৃতীয়তম এপিসোডের প্রথম ঘটনাটি। আজকের হরর নাইটের তৃতীয় এপিসোডের যে প্রথম ঘটনাটি, এই ঘটনাটি সংগ্রহ করেছেন আমার চিফ মডারেটর শিপন। তো ও আমার ছোট ভাই, তো ও আমার চ্যানেলের চিফ মডারেটর হিসেবে কাজ করে, আর ঘটনা সংগ্রহ করার কাজটা ও নিজেই করে। তো যাই হোক, ও আজকে এই ঘটনাটা সংগ্রহ করছে ওর পাশের বাড়ির এক চাচির থেকে। তো এই ঘটনাটি ও কিভাবে সংগ্রহ করছে সেটাও আমাকে বলছে। ও আর ও আম্মু আমার এই যে রহস্যময় গল্প এই চ্যানেলের ঘটনাগুলো প্রতিনিয়ত সে শোনে। তারা সবাই একসাথে গোল মিটিং করে বসে তারপরে এই ঘটনাগুলো শোনে। তো ঘটনাগুলো শোনার সময় এই চাচি নাকি আসছে, তখন উনি এই ঘটনাটা মনোযোগ দিয়ে শোনার পরে তারপরে আর কি ওনারও ইচ্ছা হলো যে একটা ঘটনা বলার। তো উনি একটা ঘটনা বলছে, আর সেটাই এই যে আমার চিফ মডারেটর শিপন ও আমাকে এই ঘটনাটা দিছে। আর এই ঘটনাটা থেকে আমি শোনার পরে, এমনকি আমি দেখার পরে আমার মনে হচ্ছে যে এই ঘটনা থেকে ভয়ের থেকে কিছু শিক্ষণীয় জিনিসটা সবচেয়ে বেশি এখান থেকে। তো যাই হোক, ও যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। এই যে চাচি, ওনার দেশের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা শরীক্ষান বাজার গ্রাম। তো এই যে শরীক্ষান বাজার, এই শরীক্ষার বাজারের প্রায় 100 থেকে 200 গজ সামনে আগায় গেলে একটা রাস্তা, মেন রাস্তা। এই মেন রাস্তাটার বরাবর প্রায় 2 মিনিট বা 3 মিনিট এরকম হেঁটে গেলে তারপরে সামনে একটা ব্রিজ পড়ে। তো এই ব্রিজটা আগে ছিল না এখানে, তখন ছিল হাক্কা বলতে গেলে ওই যে বাঁশের সাঁকো না কি যেন বলে না, তো এগুলা ছিল তখন। তো এখন এই ব্রিজটা হয়েছে। তো এই ব্রিজটার বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, কাঁচা রাস্তা। তো এই কাঁচা রাস্তাটা সোজা চলে গেলে এই মনে করেন হচ্ছে যে 4-5টা বাড়ি পার করে তারপরে হচ্ছে এই যে কাকির বাড়ি হয়তো ওখানে ছিল। তো তারা আগে ওখানে থাকতো, এখন ওনারা জায়গাটা পরিবর্তন করছে। যাই হোক, কোথায় পরিবর্তন করছে এটা আমি নাই বলি, আমি সরাসরি ঘটনা এটাই বলি আপনাদেরকে। তো এই চাচি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরতেছি। তো ওনাদের বাড়ির ওখানে একজন হুজুর ছিল। তো এই হুজুরকে নাকি ওনারা বড় হুজুর নামে ডাকতো। তো তার একটা নির্দিষ্ট নাম আছে, কিন্তু সবার সামনে সবার কাছে পরিচিত ছিল উনি বড় হুজুর নামে। আর এই বড় হুজুর এমন একটা মানুষ ছিলেন, উনি তাহাজ্জুদ নামাজ ধরেন যে কোনো আমল বলেন, কোনো আমলই ছাড়তো না। এ কারণে সবাই তাকে অনেক ভালোবাসত, এমনকি স্নেহ করত। যাই হোক, আর এই হুজুর যদি ধরেন কোনো হিন্দু মানুষ বা কোনো কিছু হোক, কেউ যদি তাকে আমন্ত্রণ বা কোনো কিছু করে, এমনি না বলে না, কারণ ওনার চোখে সর্বোচ্চভাবে সবাই সমান। তো এরকম একটা দিন
এই যে হিন্দু পাড়া, ওখানে ওই বাড়িটার মানে ওই চাচি ওনার বাড়ি ওখানে হিন্দু পাড়া আছে একটা। তো এই হিন্দু পাড়াটায় কিছু লোক আছে, তো এই হুজুরের সাথে অনেক ভালো সম্পর্ক। তো এই ভালো সম্পর্কটা থাকার কারণে এই হুজুরকে নিয়ে এই যে হিন্দু পাড়ার কিছু লোক মানে ওনাকে আমন্ত্রিত জানায় আর কি, দাওয়াতের জন্য জানায়। তো এনে হুজুর উনি তো আর না বলে না, তো উনিও সরাসরিভাবে রাজি হয়ে যায়। তো রাজি হয়ে যায়, ওনাকে বলে যে আপনি কালকে দুপুরবেলা বা এরকম সময় আইসা দাওয়াত খেয়ে যায়। তো হুজুরও ওরকম একটা সময় বেছে নিয়ে তারপরে দাওয়াতের জন্য আর কি গেলেন, এমনকি দাওয়াতও গ্রহণ করলেন, এমন দাওয়াত খেলেন, গ্রহণ করলেন সব কিছু। তো এই হুজুর নাকি মানে ওই হিন্দুর মানুষরা তো সাধারণত ওই যে গরু বা এগুলা তো ওনারা খায় না। তো সাধারণত খাসি বা মুরগি বা এইসব ওনারা খায়। তো এই হুজুরকেও ঠিক ওই জিনিসটাই খাওয়ার জন্য দিচ্ছে। তো সাধারণত আমরা যদি একটা গরু গোস্ত বা ধরেন খাসি গোস্ত বা এগুলা খেলে আমাদের দাঁতে কিন্তু আটকায় না, হ্যাঁ ঠিক আটকায় পড়ে। তো এই হুজুরও সেম কাহিনীটা হয়েছে, ওনার দাঁতে নাকি এই জিনিসটা আটকায় পড়ছে। তো আটকায় পর উনি ওই যে হিন্দু পাড়ারই একটা পাকঘর। তো আগেরকার সময় তো এই যে পাকঘরগুলো আপনার হচ্ছে যে ওই যে কিছু গাছের খোল বা হচ্ছে যে ওই যে নারকেল গাছের পাতা এগুলা দিয়ে তারা বেড়া বানাতো নাই। তো এই বেড়া থেকে উনি একটু শলা ভেঙে নিয়েছে, কারণ এই যে দাঁত খোঁচাবে এ কারণে উনি একটু শলা ওখান থেকে ভেঙে নিছে। তো নেওয়ার পরে উনি ওখানে দাঁত খোঁচাবেন এ কারণে নিছে। তো নেওয়ার পরে উনি চলে গেছে ওখান থেকে। ওই দিন উনি বাড়িতে চলে যায়, ঠিকভাবে চলে যায়। তারপরে নামাজ টামাজ পড়ে উনি খাওয়া দাওয়া করে ওই দিন রাত্রে উনি ঘুমায় পড়ে। তো ঘুমায় পড়ার পরে তারপরে উনি নাকি তারপরের দিন নাকি উনি মানে কীভাবে যেন হঠাৎ মারা যায়, অলৌকিকভাবে কীভাবে যেন মারা যায় উনি, কোনো অসুখ না কিচ্ছু না, শুধু কীভাবে যেন ওই হুজুর মারা যায়। তো এই মারা যাওয়ার কারণটা কেউ বুঝতে পারে না। যাই হোক, হয়তো কীভাবে মারা গেছে। আর এই যে আল্লাহর ডাকে তো সবাইকে সাড়া দিতে হবে, হয় আজ না হয়তো কাল। তো এরকম জিনিসটা উনিও এরকম সময় মারা যায়। তো পরিবারে তো শোকের ছায়া নেমে পড়ছে। তাও যাই হোক, ওনাকে গোসল টোসল করিয়ে তারপর হচ্ছে ওনাকে আবার কবর টবর দিয়ে জানাজা নামাজ পড়ে কবর টবর দেওয়া হলো। তো এই যে বড় হুজুর যে স্ত্রী, উনি তো প্রচণ্ড পরিমাণ কান্না করে। আর কান্নাটা তো করাটা স্বাভাবিক। তো এরকম উনি রাত্রেবেলা এরকম তাকে তো কবরটাও দেওয়ার পরে রাত্রেবেলা এই যে বড় হুজুরের যে স্ত্রী, ওনাই মানে কান্না করে আর হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে বলে যে আল্লাহ, তোমার বান্দা তোমার ইবাদতে সব কিছুতে মোগল ছিল, তারপরে সে আমাকে ভালোবাসতো, এমনকি স্বামী হিসাবে আমি ওনাকে ভালোবাসতাম, এমনকি উনি স্ত্রী হিসাবে আমাকে অনেক ভালোবাসা দিত। তো আমার স্বামীকে আমি শেষবারের মতো কি একটু দেখতে পারবো না? আল্লাহ, তুমি আমার এই তৌফিকটা দিও, আমি যেন আমার শেষবারের মতো আমার স্বামীকে একবারের মতো হইলেও দেখতে পারি। তো এরকম প্রথম দিন উনি বলে, বা দ্বিতীয় বোন এরকম বলে তো বলতে নাকি মহান আল্লাহ তাআলা এই জিনিসটা কবুলও করে ফেলে। পরের দিন উনি খাওয়া দাওয়া করে, মানে এই যে বড় হুজুরকে কবর দেওয়ার দ্বিতীয় দিন উনি খাওয়া দাওয়া করে, মানে রাত্রিবেলা কান্নাকাটি তো করতেছে, তারপরও কারণ তার স্বামী মারা গেছে, তো তার তো অবশ্যই কান্নাকাটি এই জিনিসটা করার কথা। তো তারপর উনি রাত্রেবেলা ঘুমানোর কারণে তারপরে ওনার ঘুমও চলে আসছে আর কি, এমন একটা সময় ঘুমও চলে আসছে। এমনকি উনি এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ওনার স্বামী আসছে ওনার স্বপ্নে, মাশাআল্লাহ, পরনে একটা
ওই যে জুব্বা, মানে আল খেলা যে জিনিসটা আমরা বুঝি, জুব্বা, তারপর হচ্ছে পরনে সুন্দর প্যান্ট, তারপর হচ্ছে মাথায় টুপি, সব কিছু মাশাআল্লাহ খুব সুন্দর, সব কিছু একেবারে নূরের মতো। কিন্তু ভয়ের যে জিনিসটা, ওনার মুখে একটা বিশাল বড় অজগর সাপ, বিশাল বড় একটা অজগর সাপ তার মুখে কামড়িয়ে ধরে রাখছে। তো এটা দেখার সাথে সাথে এই যে বড় হুজুরের যে বউ বা স্ত্রী, উনি এটা দেখে এই স্বপ্নের ভিতরে চিৎকার মেরে জেগে ওঠে। তো পরিবারের লোকরা বলে যে কী হয়েছে, তো সবাইকে বলে যে এরকম একটা এই জিনিস। তো ওই রাত্রে এরকমই হয় যে কাউকে কিছু জানায় না, তো এই অবস্থায় আর কি ওর ফ্যামিলির লোকরা জানে, বাইরে কাউকে আর জানায় না। তো এটা উনি এর পরের দিন রাত্রেবেলা আবার এই স্বপ্নটা দেখে, এই স্বপ্নটা আবার দেখে উনি। তো এই স্বপ্নটা দেখার পরে ওই দিন আবার এই এই যে হুজুরের যে অবয়বটা, এই অবয়বটা বলে যে তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, এমনকি তুমি চিল্লাচিল্লিও করো না, কারণ কান্নাকাটি করলে কোনো কিছুই ঠিক হবে না। তুমি একটা কাজ করো, যদি করতে পারো তাহলে একটা কাজ করো, তুমি ওই হিন্দু পাড়ায় যাও, তুমি ওই হিন্দু পাড়ায় যাও, যে বলো যে তারা যেন আমাকে মাফ করে দেয়। তো তখন স্ত্রী বলে যে তোমাকে মাফ করবে, তুমি তো কোনো সময় কোনো ক্ষতি করো নাই, তাহলে তোমাকে মাফ করবে কেন, কোন কারণে? বলো যে তারপরে এই বড় হুজুরের যে অবয়বটা, ওই অবয়বটা বলে যে আমি একটা ভুল কাজ করছি। ভুল কাজটা হলো, আমি ওই যে নিমন্ত্রণ খেতে গেছিলাম, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ। তো এই নিমন্ত্রণটা খেতে গিয়ে, যে দাওয়াতটা খেতে যেয়ে আমার দাঁতে কিছু গোস্ত জাতীয় বা কোনো জিনিস আটকিয়েছিল। তখন আমি এই হিন্দু পাড়ার যে একটা মানে পাকঘর বা রান্নাঘর, ওই রান্নাঘর থেকে আমি একটা শলাকাঠি বা জিনিস একটা ভেঙে নিয়েছিলাম, ভেঙে আমার দাঁত খুঁজে দিয়েছিলাম। তো এটা নিয়ে তো আমি চলে আসছি। তো এটাই হচ্ছে আমার ভুল, আর এটার জন্যে আজকে আমার এই আযাব হইতেছে কবরে। তুমি একটা কাজ করো, তুমি পরের দিন সকালবেলা এই হিন্দু পাড়াতে যেও তাদেরকে সমস্ত কথা খুলে বলো। তারপরে এই যে বড় হুজুরের যে অবয়বটা, এটা অদৃশ্য হয়ে যায়। তারপরে এই যে বড় হুজুরের স্ত্রী, উনি আর কাল বিলম্ব না করে উনি সকালই চলে যায় এই হিন্দু পাড়ায়। তো হিন্দু পাড়ায় যাওয়ার পরে হিন্দু পাড়ার লোকরা তারা বলে, আরে বড় হুজুরের স্ত্রী আসছে, বড় হুজুরের স্ত্রী আসছে, বসো বসো বসো। তো তখন স্ত্রী বলে যে আমার বসার তো কোনো সময় নাই, বা আমি বসতেও আসি নাই, আমি আসছি যে আমার স্বামীর জন্য দোয়া করতে, বা আপনারা আমার স্বামীকে মাফ করে দেন। তখন এই হিন্দু পাড়ার লোকরা বলে যে আরে তোমার স্বামী মুসলমান হোক, আমরা ভিন্ন ধর্মই হোক, কিন্তু আমরা কোনো সময় দেখি নাই যে উনি কোনো খারাপ কাজ করছে আমাদের সাথে, বা কোনো গুনার কাজটা করছে, তাহলে আমরা কেন মাফ করে দেব? তো উনি বলে যে আপনাদের বাসায় নিমন্ত্রণ খেতে এসে ওনার দাঁতে কিছু আটকে গেছিলো, তখন আপনাদের বাড়িরই একজনের বাড়ির পাকঘর থেকে উনি একটু শলা জাতীয় কিছু একটা নিয়ে দাঁত খুঁচাতে চলে গেছে। তো আমার স্বামীটা তো মারা গেছে, আপনারা তো জানেনই। তো তার কবরে অনেক বেশি আযাব হইতেছে এই ছোট্ট একটা কারণে, আপনাদেরকে কোনো কিছু না জানিয়ে না বলে আপনাদের জিনিস উনি নিয়ে গেছে, এ কারণে ওনার কবরে এখন অনেক বেশি আযাব হইতেছে। তো আপনারা মাফ করে দেন আমার স্বামীকে মাফ করে দেন আপনারা, যে উনি যেটা নিছে এটা উনি না জেনে না বুঝে নিছে। হ্যাঁ বুঝছে, কিন্তু হয়তো সে তখন এই জিনিসটা বুঝতে পারেনি যে এটার কারণে কত বড় একটা ক্ষতি হতে পারে। তো আপনারা মাফ করে দেন। তখন এই হিন্দু পাড়ার লোকরা সবাই বলে আলহামদুলিল্লাহ, আমরা সবাই মাফ করে দিলাম, আমাদের কোনো দায় দাবি কোনো কিচ্ছু নেই। তখন এই যে বড় হুজুরের বউ, উনি বাড়িতে চলে যাওয়ার পরে উনি ওই দিন রাত্রেবেলা আবার স্বপ্নে দেখে যে ওনার স্বামী আসছে। তো আসার পরে ওই স্বামীর তখন আর এই মুখে আর এই যে কী যেন বলে, এই যে অজগর সাপটা, এই সাপটার মুখে ছিল না, মানে ওনার শরীরে ছিল না। নূরের একটা মনে হচ্ছে যে উনি একটা বিশাল বড় লাইট, এই লাইটের সামনে উনি দাঁড়িয়ে আসছে, আর ওনার শরীর থেকে আলো বের হইতেছে। তো নূরের মতো এরকম একটা আলো।
তো উনি এই জিনিসটা ওনার দেখার পরে উনি তো অনেক খুশি, মানে স্বপ্নের ভিত্তিতে খুশি হয়ে আর ওই হুজুরের যে অবয়বটা ওটা ওখান থেকে চলে যায়। তো যাই হোক, এই ছিল ঘটনা। এর এই চাচি বা এই যে কাকি, উনি এই ঘটনাটা শুনছিল নাকি অনেক আগে শুনছিল, আর এটা নাকি ওনারা জানেও, সবাই জানে, এলাকার সবাই জানে। ওই যে শরীফখান বাজারের যে এলাকাটা, ওই এলাকাটা সবাই এই ঘটনার সম্পর্কে জানে। তো এই ছিল ঘটনা। আর প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কীরকম লাগছে এই ঘটনাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রহস্যময় গল্প এই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে নাই, এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো ওখান থেকেই আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর কে কোথা থেকে ঘটনাটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লিসেনার্স, আজকের হরর নাইটের তৃতীয় এপিসোডের যে দ্বিতীয় যে ঘটনাটি, এই ঘটনাটিও পাঠিয়েছেন এই যে আমার চিফ মডারেটর শিপন। তো সরাসরি আমরা চলে যাব তার দ্বিতীয় ঘটনাটিতে। তো লিসেনার্স, চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আজকের হরর নাইটের যে তৃতীয় এপিসোডের যে দ্বিতীয় ঘটনাটি, এই ঘটনাটিও পাঠিয়েছেন আমাদের চিফ মডারেটর শিপন। তো এই যে শিপন, ও জানিয়েছেন যে এই ঘটনাটি ওর নিজের সাথে ঘটে যাওয়াটা ঘটনা। আশা করি এই ঘটনাটি নাকি অনেক বেশি ভয়ানক, আর যার সাথে ঘটনাগুলো ঘটে একমাত্র সেই বুঝতে পারে যে কত ভয়ানক অনুভূতি হয় তখন। তো যাই হোক লিসেনার্স, আমি বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আমার চিফ মডারেটরের ঘটনার দিয়ে। তো যাই হোক, চলুন লিসেনার্স। তো ও যেভাবে লিখছেন তো আমি সেভাবে বলতেছি। আমি শিপন, আমার বাড়িও বরিশাল ভোলা শরীফখান বাজারে, সেই একই এলাকায়। তো হরর নাইট এপিসোডের যে প্রথম যে ঘটনাটি আপনারা শুনছেন, ওই ঘটনাটিও আমার সংগ্রহ করা। আর ওই ঘটনাটিও যে এলাকাতে ঘটেছে, আমার যে এখন যে আমি ঘটনাটি বলবো আমার নিজের সাথে যে ঘটনাটি ঘটছে, এটাও ঠিক একই এলাকায় ঘটছে। তো যাই হোক, আমি অত কথা না বলি, আমি সরাসরি ঘটনায় যাই। আমি যখন ছোট ছিলাম, আর এই ঘটনাটি খুব রিসেন্টলি একটা ঘটনা, 2021 বা 22-এর হবে, এরকম একটা সময়। তো আমাদের বাড়ি, আমরা যেখানে এখন বর্তমানে, আমাদের বাড়িটা কিন্তু নতুন। তো বর্তমানে যেখানে আমরা বাড়ি করছি ওখানে আমাদের একটা খের আছে। তো খের জিনিসটা লিসেনারদের মধ্যে অনেকেরই বুঝবেন না, এই খেরটা কিসের খের, মানে এই খেরটা জিনিসটা কী। আপনারা সবাই জানেন যে অনেকেরা আছে যে সিম বা এই যে লাউ বা বিভিন্ন ধরনের শাকসবজি যে বানায় না একটা বিশাল একটা জায়গা নিয়ে, তো এগুলাকে আমাদের দেশে খের বলে। তো যাই হোক, আপনাদের বোঝানোর ভিত্তিতে আমি খের জিনিসটাই বলি। ওই খেরে তো সিম বিক্রি করতো। তো আমি আর আমার বাবা প্রতিনিয়ত এখান থেকে প্রায় 1 থেকে 2 বস্তা করে সিম ছিঁড়ে তারপরে রাত্রেবেলা বিক্রি করতে যাই। তো এমন একটা দিন আমি আর আমার বাবা, আর সাধারণত আমরা বিক্রি করতে যাই সন্ধ্যার পর থেকে। আর আমাদের যে সিমগুলো, এই সিমগুলো তো খুব ভালো, আবার মাত্র ছিঁড়ে নিয়ে আসছি এরকম একটা সিম, তো এই কারণে সবাই অনেক বেশি কিনে আর কি। তো এরকম একটা দিন আমি আর আমার বাবা দুজনেই এই সিম বিক্রি করি। তো আমরা দুইজন সিম বিক্রি করতেছি। তো আমার বাবারও একটা অসুখ ছিল আর কি, যে ওনার মানে আমার বাবা একটু খাটো মানুষ, তো আর হচ্ছে যে ওনার মাজা ব্যথা বা বুকে একটু সমস্যা ছিল, আর ভারী কাজ করলে ওনার একটু সমস্যা হয়। তো ওই দিন আমরা যখন সিম বিক্রি করতেছিলাম তখন আমার বাবার হঠাৎ শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো শরীরটা খারাপ হওয়ার পরে আমার বাবাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো ওনাকে বলে রেস্ট করার কথা, তখন ওনাকে নিয়ে বাড়িতে চলে যায় আর কি। তো গাড়িতে উঠাই দেওয়ার পরে বাড়িতে চলে যায়। তো বাড়িতে চলে যাওয়ার পরে এখন তো বাজারে আমি একা, বাজারে না, মানে ওই বিক্রি করতে হবে আমার একা। তো যাই হোক, আমি তো সব কিছু ভালোই পারি, বাবা আমাকে সব কিছু খুব ভালোভাবেই বুঝাই দিছে, তো এই কারণে আমি ভালোই পারি।
তো আমি এরকম বিক্রি করতেছি। তো ওই দিন আবার একটু বিক্রি করতে 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 আমার অনেক দেরি হয়ে যায়, একেবারে আনুমানিক প্রায় রাত 10টার মতো। আর আমাদের বাজারটা এরকম রাত 10টা 11টা কিংবা 1টা পর্যন্ত থাকে মানুষ, কারণ অনেক বড় একটা এরিয়া নিয়ে একটা বাজার, মানে পুরো একটা এলাকা 2-3টা এলাকার বাজার ওই একটাই, এ কারণেই সব মানুষ ওখানে থাকে মোটামুটি। আর আমাদের যে বাসায় যাওয়ার যে পথটা, হরর নাইট এপিসোডে যে প্রথম যে ঘটনাটি যে বলল শুভ ভাই, তো ওই ঘটনার ভিতরে একটা ব্রিজের নাম বলছিল। তো ওই ব্রিজটা পার করেই তারপরে যেতে হয় বাড়িতে। আর আমাদের বাড়িতে যাওয়ার পথে ওই ব্রিজটা পড়ে, আর ব্রিজটার সাথেই একটি কবরস্থান, এর সামনেও অনেক পুরাতন একটি কবরস্থান। যাই হোক, ওই কথা আমরা পরে যাই, বোঝার ক্ষেত্রে আমি কথাটা আগেই বলে রাখলাম। তো ওই দিন আবার আমার অনেক দেরি হয়ে যায়। আর সাধারণত আমরা অনেকেরা আছে যে এই ওজন মাপার জন্য মেশিন ব্যবহার করে, কিন্তু আমরা এই মেশিনটা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি আমাদের গ্রামীণ ভাষায় এটাকে বলে হচ্ছে পালাপৈরান। পালাপৈরান মানে বলে আর কি। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে ওজন মাপার যে জিনিসগুলো এইভাবে আর কি আপনাদেরকে আর কি বলবো, মানে বোঝানোর ক্ষেত্রে হয়তো অনেকের আপনারা বুঝবেন না। তো এই ওজন মাপার যে জিনিসগুলা এগুলো, আর মাটিতে বিছানোর জন্য যে চট জিনিসগুলো নিছিল, তো এগুলো সব কিছু নিয়ে আমি হাঁটতে শুরু করলাম আর কি। আর তখন মানুষজন খুব কম ছিল, বাজারে মানুষ ছিল কিন্তু রাস্তায় মানুষ খুব কম ছিল। তো আমি এরকম আস্তে আস্তে হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে যাবো, আর আমাদের বাসায় যাইতে কম হলেও 10 মিনিট সময় লাগে আর কি। তো এরকম কিছুক্ষণ হাঁটতে 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 আমি চলে যাই ওই বাসাটার মানে ওই ব্রিজটার কাছে। তো ব্রিজটার কাছে চলে যাই, সুন্দর মতো আমি ব্রিজটা পারও করছি। এরপর ওখানে একটা পুরাতন হাইত্তান নামক একটা জিনিস আছে। তো হাইত্তা এই জিনিসটাকে, এটা হচ্ছে যেখান দিয়ে পানিটা বের হয়ে যায় আর কি, জোয়ারের যে পানিগুলো ওঠার পরে পানিটা যেন থেকে বের হয়ে যায়, ওখানে কিন্তু একটা গর্তের মতো একটা জিনিস হয়ে যায়। তো ওটাকে আমাদের গ্রামে হাইত্তা বলে। আপনাদের বিভিন্ন ধরনের অঞ্চলে কি বলে সেটা তো আমি জানি না, তো আমাদের এলাকায় এটাকে হাইত্তা বলে। তো এই হাইত্যাটা নিয়ে অনেক পুরাতন কোনো কিছু আছে, মানে অনেক রহস্য বা অনেক কিছু আছে। আর এই হাইত্যাটা যে হয়েছে, এটা কবর ভেঙে তারপরে এই জিনিসটা হয়েছে, কারণ জোয়ারের পানি যেখানে সেখানেই তো উঠতে পারে, তাই না? তো এই কারণে আচ্ছা। তো যাই হোক, আমি ওই ব্রিজটার ঢাল থেকে নেমে আমি সুন্দর মতো সব কিছু নিয়ে, এই যে ওজন মাপার এগুলা সব কিছু নিয়ে হেঁটে যাইতেছি। তো হাঁটতে হাঁটতে যখন ওই হাত্যাটার বা ওই কবরস্থান ভাঙ্গার যে কাছে যখন গেলাম, তখন ওখানে দেখি একেবারে কম হলেও 8 থেকে 9 ফুট একটা অবয়ব, সাদা কাপড় পরা, এই যে কাফনের যে কাপড়টা এটা পরা, সোজা লম্বা হয়ে ওখানে দাঁড়ায় আছে। জাস্ট আমি এটা দেখে এত পরিমাণ ভয় পাই। তো ভয় পাই আমি কী করবো আমি বলতে পারি না। আমি তখন দোয়াটুকু পড়া শুরু করে দিছি। তো দোয়া যখন পড়তেছিলাম তখন ওখান থেকে ভ্যানিশ হয়ে যায় জিনিসটা। তো ভ্যানিশ হয়ে যাওয়ার পরে তো ওটা ওখান থেকে চলে যায়। তো ওখান থেকে চলে যাওয়ার পর আমি সামনে যাই। আমি কিন্তু আগেই বলছিলাম যে এই ব্রিজটার পরেই আর একটা কবর আছে, পুরাতন কবর, রাস্তার পাশেই। তো আমি এটা যখন চলে যায় তখন আমি মনে একটু সাহস সঞ্চয় করি। সাহস সঞ্চয় করার পরে আমি কি করি, এটার পাশ দিয়ে, রাস্তাটার এক পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে মানে দোয়া দুরূপ যা পড়া লাগে এটা পড়ে আমি যাইতেছিলাম। আবার দেখি সেই জিনিসটা আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি আর আমার জ্ঞান ধরে রাখতে পারিনি। তখন আমার জ্ঞান আর ধরে রাখতে পারিনি, আমি তখন ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপরে আমার সকালবেলা জ্ঞান ফিরে। আর সকালবেলা জ্ঞান ফেরার পরে আমি জানতে পারি আমার মার মুখ থেকে যে এরকম এরকম তুই রাস্তায় পড়েছিলিস, তারপরে তোকে তোর বাড়ির পাশে চাচারা তারা খুঁজে নিয়ে তারপরে আর কি দেখে তারপরে তোকে বাড়িতে দিয়ে যায়। তো এরপরে হুজুরকে ডাকা হয়, হুজুর এসে দোয়া দুরূপ পড়ে, তারপরে হুজুর এই জিনিসটা ভালোভাবে দেখার জন্য বলে যে আমাকে একটু সময় দাও, আমি এই জিনিসগুলো দেখে তারপর আমি তোমাদেরকে জানাইতেছি। তখন হুজুর দেখে যে এই যে অবয়বটা, এই যে এই কবরস্থানটা বহুত আগের একটা কবরস্থান। আর এই কবরের ভিতরে যাকে দাফন করা হয়, এই যে যাকে দাফন করা হয় উনি হচ্ছে যে মানে অনেক
খারাপ নাকি একটা লোক ছিল, মানে জুয়া বলেন, মানে খারাপ যত প্রকার যত কাজ আছে এগুলা নাকি উনি করতো। আর ওনার কবরে নাকি অনেক বেশি আজাব হইতেছিল বা অনেক কিছু হইতেছিল। আর এই অবয়বটা এই মানুষটার যে কাইন জিনটা, এটা আর কি মানে মানুষকে আশেপাশে আর কি ভয় দেখানোর চেষ্টা করে। আসলে কাইন জিন এগুলা ভয় দেখায় না, ভয় দেখায় হচ্ছে খারাপ কিছু জিনেরা। এটাই হচ্ছে ওর ঘটনা। তো লিসেনার্স, আমার মডারেটর শিপনের এই ঘটনাটা আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটার লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আজকের হরর নাইটের যে তৃতীয় এপিসোডের যে তৃতীয় এবং শেষ ঘটনাটি, ওখানে চলে যাব আমরা। তো প্রিয় লিসেনার, চলুন আজকের হরর নাইট এপিসোডের তৃতীয় এপিসোডের শেষ এবং তৃতীয় ঘটনাটি শুরু করব এখন। তো আজকের এই ঘটনাটি যে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তো ঘটনাটি ঘটেছিল তার বড় দাদার সাথে। তো বড় দাদা বলতে আমরা বুঝি যে ধরেন যে আপনার দাদা, তো দাদার বাবা, তো ওনাদেরকে আমরা বড় দাদা হিসেবেই জানি, এমনকি এক এক গ্রামে এক এক নামে হিসেবে ডাকি। তো লিসেনার্স, যারা শুভদা হর্নার ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ঘটনাগুলো শুনছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘটনাগুলি আপনাদের কীরকম লাগে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর লিসেনার্স, আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান, যদি চান যে হ্যাঁ শুভ ভাই আমার এই ঘটনাটি আপনার মুখে আমরা শুনতে চাই, তো ঘটনা যদি পাঠাতে চান তাহলে কি করতে হবে সেটা তো অবশ্যই জানেন। স্ক্রিনে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনারা ওখানে আমাকে ঘটনা পাঠাতে পারেন। তো লিসেনার্স, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনাতে যাব। আর আপনাদের তো আমি আগেই বললাম যে ঘটনাটি রফিকুল ভাইয়ের বড় দাদার সাথে ঘটেছিল। তো দাদার নামটা আমরা বলবো না, তো দাদার নামটা আমরা ছদ্মনাম দিব। তো রফিকুল ভাই উনি নামটা প্রকাশ্যে বলতে নিষেধ করেছিলেন, তো এ কারণে আমাদের কাছে হ্যাঁ বলেছিল, তো আমরা আর বললাম না আপনাদেরকে। তো যাই হোক, আমরা ঘটনায় আগাই। তো এই ঘটনাটি ঘটেছিল আপনার লক্ষ্মীপুর নামে একটি গ্রামে। তো তখন আর এই ঘটনাটি প্রায় যুদ্ধেরও আগে, 1972 এবং 71 সালেরও অনেক আগের ঘটনা এই ঘটনা। তো রফিকুল ভাইয়ের বড় দাদা, তো ওনার একটা ছদ্মনাম আমরা দিই করিম মিয়া, তো আমরা তাকে করিম দাদা নামে বলবো আর কি ঘটনার ভিতরে। তো যাই হোক, আমরা ঘটনা আগে। তো এই যে করিম দাদা, উনি ওই সময়কার মানে অনেক নামি দামি একটি লোক, যেরকম ধরেন যে এখনকার যুগে আমাদের এখানে মানে আমরা যেটা বুঝি মেম্বার, চেয়ারম্যান, তো তখনকার সময় এই যে করিম দাদা, তো উনি অনেক বড় এক মাতবর ছিলেন আর কি। মানে আশেপাশের 10-12টি গ্রাম ওনাকে প্রচুর সম্মান করত। আর উনি বিচার সালিশ করতেন আর কি। তো বিচার সালিশ করতেন, আর ওনার কথা কেউ ফাল্লাইতো না আর কি। উনি মানে যেভাবে বিচারের রায় দিত, তো সবাই এই জিনিসটা মাইনে নিত, তো সবাই এই জিনিসটা মানত। তো তার প্রচুর নাম ডাক ছিল। তো এই যে দাদা, তো উনি এমন একটা সময় মানে এমন একটা দিন উনি একটা বিচারে গিয়েছিলেন, পাশের 2-1টি গ্রাম বাদে একটা বিচার। তো যখন উনি বিচার কার্য শেষ করে, তো উনি তো মনে করেছিলেন যে
উনি বিচারটা শেষ করে তাড়াতাড়ি চলে আসবে। তো উনি বিচার শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তো তখনকার সময় গ্রাম অঞ্চলে আপনার তখনকার সময় 8টা কি 9টা, এই সময়টাও গ্রাম অঞ্চলে অনেক গভীর রাতের মতো ধরা যায়। তো দাদা উনি চিন্তা ভাবনা করলেন যে আজকে অনেক তাড়াতাড়ি আসতে চাইলাম কিন্তু পারলাম না। তো যাই হোক, বিচার সালিশ করতে করতে তো সময় নির্ধারণ করা যায় না, তো এটা করতে করতে দেরি গেছে। তো দাদা কি করে, বড় দাদা কি করে, যে তাকে যদি বাড়িতে যেতে হয় তাহলে এত রাত্রে অবশ্যই তাকে শর্টকাট যে রাস্তাটা ওটা দিয়ে তাকে যেতে হবে। তো বড় দাদাও ওই জিনিসটাই চিন্তা ভাবনা করে যে হ্যাঁ, আমি শর্টকাট জায়গাটায় রাস্তাটা দিয়ে যাব। তো যদি ওনাকে শর্টকাট রাস্তা দিয়ে যেতে হয় তাহলে গ্রাম্য যেই পথগুলো আছে, যে মাটির রাস্তা, ধানের বিল, এগুলা দিয়ে তাকে কি যেতে হবে। তো বড় দাদা কি করে, শর্টকাট একটা রাস্তা, তো ওই রাস্তাটার কাছে একটি শ্মশান আছে। তো একটা শ্মশান, তো এই শ্মশানটা পার করেই তাকে আর কি যেতে হবে বড় দাদাকে। তো তার সাথে ধরতে গেলে গ্রামের লোক, ছোটোখাটো ভয়ের ঘটনা তো অবশ্যই ঘটে। তো তার সাথে ওরকম বড় কোনো ঘটনা ঘটেনি। তো এরকমটা সে মনে করলো যে গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত তো হতেই থাকে ভয়ের ঘটনাগুলো। তো ওরকম সে কোনো কিছু পাত্তা না দিয়ে তো উনি ওই শ্মশানের রাস্তাটা দিয়ে মানে যাওয়ার জন্য আগ্রহ হয়, যেহেতু ওখান দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। আর যদি অন্য সাইড দিয়ে ঘুরে যেতে হয় বা মেন রাস্তা দিয়ে যেতে হয় তাহলে তো অনেক দেরি হবে। তো এই কারণে বড় দাদা কী করে, ওই রাস্তাটা দিয়ে, শ্মশানের সেই রাস্তাটা ওটা দিয়ে দেয়। তো ইতিমধ্যে উনি বাকি রাস্তাগুলো খুব সুন্দরভাবে চলে আসছে, কোনো সমস্যা, কোনো ভয়ের ভিত্তি, কোনো ঘটনা, কোনো কিছু ঘটেনি। তো যে উনি শ্মশানের কাছে আসতেছিল, মানে একেবারে শ্মশানের কাছাকাছি চলে আসছে। তো আরেকটা জিনিস লিসেনার্স, ওই সময়টা পূর্ণিমার রাত ছিল। একেবারে যে আলো ছিল এমনটাও না, আর একেবারে যে অন্ধকার ছিল এমনটাও না। তো বোঝা যাওয়ার মতো একটা জিনিস। তো বড় দাদা যখন ওই শ্মশানের মানে কাছাকাছি চলে আসছিল, তখন উনি মানে ওনার সাথে একটা ভয়ের একটা ঘটনা ঘটে। তো ভয়ের ঘটনাটা কি, উনি দেখতে পায় ওনার থেকে প্রায় কিছুটা দূরে দেখতে পায় ভয়ানক বড় একটি অবয়ব, মানে প্রায় ধরতে গেলে 8 থেকে 10 ফুট একটা অবয়ব দাঁড়িয়ে আছে ওখানে। মানে তার সামনে ওখানে দাঁড়িয়ে আছে বলতে গেলে কি, হেঁটে হেঁটে আসছে। সাধারণত একেবারে আমরা মানুষরা যেভাবে হাঁটি না, সেম ওভাবে হাঁটতে হাঁটতে আসছে। তো বড় দাদা এটা দেখে মানে ওই অবয়বটার দিকে তাকিয়ে আছে, মানে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো অবয়বটা ওর মতোই হাঁটতে 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 এখানে মানে যতটা দাদার দিকে, বড় দাদার দিকে এগিয়ে আসতেছিল, মানে ততটা স্পষ্ট বোঝা যাইতেছিল আর কি, ঠিক আছে। তো উনি যা দেখতে পেলেন, অবয়বটা প্রায় 10 ফুটের মতো উচ্চতা হবে। তো সাধারণত মানুষ বেশি হলে 5 ফুট, 6 ফুট, এর থেকে তো বেশি হয় না। তো উনি বুঝতে পারলেন যে এটা কোনো ভয়ের একটা জিনিস বা ভয়াবহ একটা জিনিস হতে পারে, কোনো এটা মানুষ হতে পারে না। তো হালকা যখন তার দিকে হেঁটে হেঁটে আসতেছিল, আরেকটা জিনিস কি লিসেনার্স, ওই অবয়বটা হাঁটতেছিল একটা সেম মানুষের মতো হাঁটতেছিল, কিন্তু তার পাটা মাটির সাথে মাটিতে ছিল না। তার পাটা ছিল মানে হাওয়ায় ভাসতেছিল, কিন্তু হেঁটে হেঁটে আসতেছিল। তো ওই অবয়বটা চোখ দুটো ছিল পুরোপুরি মানুষের মতো। তো ওই অবয়বটা কি করে, বড় দাদার পাশ দিয়ে যেতে চাইছে, মানে তার পাশ দিয়ে কিছুটা দূর দিয়ে, মানে যখনই পাশ কেটে চলে যাবে, তো দাদা কিন্তু ওখানে দাঁড়ায় ছিল। মানে যখনই চলে যাবে তখনই মানে হুট করে ঘাটটা ঘুরিয়ে দাদার দিকে তাকায়। আর দাদা যখন এই জিনিসটা দেখে, উনি তো ভয়ে কি করবে উনি বুঝতে পারতেন না। তো ওই অবয়বটার জিনিসটা মানে ওর চোখটা, সাধারণত আমি তখনই বললাম যে ওর চোখটা মানুষের মতো ছিল, কিন্তু হঠাৎ মানে
যেরকম ধরেন এই যে গ্রাম অঞ্চলে মুরব্বীরা ওই যে একটা লাইট ব্যবহার করতো না, হাতের লাইট যেরকম ধপ করে জ্বালাইলে জ্বলে ওঠে, তো সেম ওরকম যখনই মনে করে এই দাদার দিকে তাকিয়েছিল তখনই ধাপ করে এভাবে একটা লাইট জ্বলে উঠছিল। তো দাদা এটা দেখে সাথে সাথে বলে যে নমস্কার গুরুজি। তো যখনই এটা বলে তো ওই অবয়বটার চোখটা আগে যেরকম ছিল মানুষের মতো ঠিক সেরকম হয়ে যায়। তো উনি আর কিছু বলে না, এমন কিছু শুধু যার নমস্কার গুরুজি এটা বলছে, তো ওই অবয়বটা আবার চলে যায়। ও যেরকম আসছিল ওরকম করে আবার হেঁটে হেঁটে চলে যায়। তো বড় দাদাও ইতিমধ্যে পথে আর কোনো সমস্যা কোনো কিছু হয় নাই, তো উনিও তার মতো করে চলে গেছে। তো ঘটনাটা যেটা ঘটছিল, তো উনি এটা বাড়ির লোকেদের সাথে কারোর সাথে আর কি বলে না, বা ঘটনাটা শেয়ার করে না। বলে না এই কারণ উনি একটা মানে নামি দামি লোক, বা ওনার আর 5-10 গ্রামের তার খুব ভালো ডাকনাম আছে। তো ওনার সাথে এসব ঘটনা ঘটছে, তাহলে তো এই জিনিসটা জানতে পারলে তো এখানে আর কোনো লোক বা এই রাস্তা দিয়ে কেউ আর আসবে না, তো এই কারণে আর বলে নাই। তো ওই দিনের মতো ওরকমটা চলে যায়, আর দাদার সাথে কোনো সমস্যা বা কোনো কিছু হয় না। তো তারপর কিছুদিন পর এরকম একটা বিচারে, এরকম একটা সালিশে, তো ওনাকে আর একটা গ্রামে দূরে যেতে হয়। তো তখন এরকম ফিরতে ফিরতে তো উনি চাচ্ছিল যে না, কিছুদিন আগে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটছে, তো আমি এবার এই সালিশটা শেষ করে আবার চলে যাব। তো উনি চাইছিল যে মাগরিবের আগে আগে চলে আসতে। তো সেই সালিশটা শেষ করতে করতে আর একটা সালিশে তার যেতে হয়, মানুষের জোরাজুরিতে তো যেতে হয়। তো তখন আবার ওই সালিশটা করতে করতে প্রায় রাত 8-9টা আবার বেজে গেছে। তারপরে কি করবে, আর ওই দিন তো ওই শ্মশানের পাশে রাস্তাটা দিয়ে যাওয়ার কারণে এই জিনিসটা দেখতে পেল। তো বড় দাদা আর ওই রাস্তাটা দিয়ে যেতে চায় না। তো উনি আবার কি করলো, একটা ধানি জমির একটা রাস্তা আছে, যে আমি বললাম যে মানে গ্রাম অঞ্চলের মাটির রাস্তা যেরকম থাকে আর কি, তো এরকম একটা রাস্তা দিয়ে উনি যেতেছিল, মানে একটা ধান ক্ষেতের মধ্যে আর কি। তো বড় দাদা যখন ওই রাস্তাটা দিয়ে ওই ধান ক্ষেতের মানে আইল আছে না, যে ধানের একটা চিহ্ন দেওয়ার জন্য যে মানুষে আইল দেয়, আইলটা তো আপনারা গ্রাম অঞ্চলে সবাই চিনতে পারবেন, এমনকি সবাই চিনেন আইল জিনিসটা কি। তো এই আইলের মতো একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে এই দাদা কি করলো, মানে হাঁটতেছিল। তো তখন যখন হাঁটতেছিল তখন তার থেকে 5-6 হাত দূরে প্রায় 4-5টা প্রদীপ, এই প্রদীপ উনি দেখতে পেল। হঠাৎ করে প্রদীপগুলো জ্বলে উঠল। তো জ্বলে উঠে আর তখনই দাদা খেয়াল করলো যে এই প্রদীপগুলো মানে আস্তে আস্তে হাওয়ায় উঠে গেল, মানে হাওয়ায় ভাসতেছিল। তো দাদা এটা দেখে তো বুঝতে পারলো যে না, আজকে আমার সাথে খারাপ কিছু করতে চলেছে, এটা তো ভালো কোনো জিনিস না। তো দাদা ওই জিনিসটাকে মানে ভয় তো পাইতেছিল, তারপর উনি হাঁটা থামাইতেছিল না। তো উনি ওভাবেই প্রদীপটির পাশ দিয়ে হেঁটে চলে গেছে। তো তখন দাদা আবার আগ্রহ করে দেখতে চাইল যে না, পিছের প্রদীপগুলো কি এখনই আছে নাকি নাই। তো দাদা এই জিনিসটা দেখার জন্য পিছে তাকিয়েছিল। যখনই উনি পিছে তাকিয়ে এলো তখনই দেখতে পেলেন যে এই 4-5টা যে প্রদীপ, এই প্রদীপগুলো হঠাৎ দেখে উনি হাওয়ায় ভাসতেছিল। তো হাওয়ায় ভাসতেছিল, দাদা এটা দেখে তো ভয় পেয়ে গেছিল। তো দাদা কি করলো যে না, আমার সাথে আমি যদি এখানে দাঁড়াই তাহলে আজকে আমার সাথে খারাপ কিছু জিনিস ঘটতে যায়। তো দাদা কি করলো, এখানে আর দাঁড়ানোর কোনো চিন্তা ভাবনা করেন। উনি হাঁটতেছিল, প্রথমে আস্তে আস্তে হাঁটতেছিল আর পিছনে তাকাইতেছিল যে দেখতেছিল এই প্রদীপগুলো আসতেছে কিনা। তো দাদা দেখতে হাঁটতেছিল আর পিছন দিকে তাকিয়ে দেখতেছিল যে এই প্রদীপগুলো উনি যতটা মানে গতিতে হাঁটতেছিল ওই প্রদীপগুলো সেম গতিতে ওনার পিছে পিছে আসতেছে।
তারপরে উনি কী করলো, হাঁটার গতিটা বাড়াই দিল। তো হাঁটার গতিটা বাড়াই দেওয়ার পরে পিছন দিকে তো উনি অনবরত তাকাইতেছিলই যে প্রদীপগুলো কী করতেছিল। তখন দেখতেছিল যে উনি যেভাবে জোরে হাঁটতেছিল ওই প্রদীপগুলো সেমভাবে জোরে জোরে হাঁটতেছিল। তো তারপরে কি করবে, পরে কিছুক্ষণ পরে এই দাদা খেয়াল করে, বড় দাদা খেয়াল করে এই প্রদীপগুলো তার মাথার উপরে গোল করে ঘুরতেছে, মাথার উপরে গোল করে ঘুরতেছে। আর দাদা তখন আর হাঁটতে পারতেছিল না, তার হাঁটার যে একটা শক্তি উনি আর হাঁটতে পারতেছিল না। আর ওই প্রদীপগুলো মানে গোল করে ঘুরতেছিল, আর মানে গোল করে ঘুরতেছিল আর কাছে আসতেছিল আর কি, ছোট হয়ে যেতেছিল। তো যত ছোট হয়ে যেতেছিল তত এই বড় দাদার মানে একটা চাপ সৃষ্টি করতেছিল, মানে তার শ্বাসকষ্ট নিতে কষ্ট হতে। তো তখনই দাদা বুঝতে পারলো যে এই প্রদীপটা যখন 5টা প্রদীপ একসাথে মিলে যাবে তখনই আমি হয়তো মারা যাব। মানে যেভাবে মানে ওরা যতটা ছোট হইতেছিল প্রদীপগুলো তত চাপ সৃষ্টি করতেছিল। তো এর মধ্যে হঠাৎ করে দেখতে পেল যে এই প্রদীপগুলো আস্তে আস্তে কীভাবে যেরকমভাবে কাছে আস্তে আস্তে ছোটো হইতেছিল, তো ওইভাবেই আস্তে আস্তে আবার মানে সইরা যেতেছে দাদার কাছ থেকে, সইরা হঠাৎ হাওয়ায় মিলে গেল। তারপরে উনি দাদার সামনের দিকে খেয়াল করে দেখে একটা বড় অবয়ব, লম্বা অবয়ব, ওই যে 10 ফুট উচ্চতার একটা অবয়ব, সেম আগের যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম শ্মশানের কাছে যে অবয়বটা, সেম অবয়বটা দাদার কাছ দিয়ে মানে যেভাবে ওই শ্মশানের কাছে ওই দাদার কাছে আসছিল এবং কি তাকাইছিল ঘাড় ঘুরিয়ে, সেম এরকম দাদার কাছে আইসা মানে বড় দাদার কাছে এসে ঘাটটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে কিচ্ছু নাই বলে আবার চলে গেল। তো তখন দাদা তো প্রচণ্ড পরিমাণ ভয় পাইল। তো যখনই ওই অবয়বটা চলে গেছে তারপরে বড় দাদা ভয়ে দৌড় মেরে মানে সঙ্গে সঙ্গে সে বাড়িতে চলে যায়। তো এবার উনি বাড়িতে যায় এই ঘটনাটি সবাইকে বলে। তো সবাই এই জিনিসটাকে দেখে মানে বিশেষ করে বড় দাদি ওনাকে এই রাত্রেবেলা গরম পানি দিয়ে গোসল করে তারপরে তাকে ঘরে নিয়ে যায়। তো গ্রাম্য যে চিকিৎসা আর কি সেটাই করে আর কি। তো ঘরে যাওয়ার পরে পরের দিন বড় দাদা সবাইকে এই জিনিসটা জানায়। তারপরে কবিরাজকে ডেকে নেওয়া হলো। তো কবিরাজ ওনাকে বলে যে এটা আপনি যেই লম্বা যে অবয়বটাকে দেখতে পাইছিলেন, তো এই অবয়বটা কোনো খারাপ অবয়ব না, এটা হচ্ছে একটি তান্ত্রিক গোছের একটি অবয়ব, ওটা ওই শ্মশানেই থাকে। তো সচরাচর কোনো মানুষকে ও কোনো খারাপ কোনো অবয়ব না, কোনো জিন না, তো মানুষকে সাহায্য করতে পারে। তো ও কোনো সময় মানুষের সামনে আসে না। তো কিভাবে যেন ওই দিন আপনার সামনে চলে আসছে, আর ওই দিন আপনি ওনাকে ওই অবয়বটাকে দেখার কারণে উনি ওই অবয়বটা অনেক ক্ষিপ্ত হয় আপনার উপরে। তো যখনই আপনি ওই অবয়বটাকে গুরুজি বলেছিলেন, নমস্কার গুরুজি, তো ওর রাগটা কমে যায় আর ও চলে যায় ওখান থেকে। আর এই অবয়বটা এই গ্রামকে আপনাদের এই গ্রামটাকে ও অনেক আগে থেকেই সাহায্য করে। খারাপ কোনো জিন টিন আসলে, তো কোনো খারাপ জিনের আসলে যদি কোনো মানে সাপোজ ধরেন ডিস্টার্ব পড়ে, তো আপনাদেরকে ও এখানে সাহায্য করার জন্য আর কি এই জিনটা আপনাদের এই শ্মশানের এই রাস্তাটার এখানেই থাকে। তো বড় দাদা এই সব কিছু শোনার পরে তারপরে আর কোনো মানে এরকম কোনো সমস্যা যে হবে বড় দাদার, তো এরকম কিছুই না। বড় দাদা এখন পর্যন্ত বেঁচে আছে। তো তার বয়স প্রায় 80-90 থেকেও এরকম হয়ে গেছে, তো অনেক অসুস্থ। তো ভাই বলেছিলেন যে আমার দাদার জন্য দোয়া করবেন, এখন পর্যন্ত সেই বড় দাদা আছে, তাহলে বুঝুন। তো তার একটা সময় অনেক দাপট ছিল, তাই এখন তো এরকম দাপট নাই, কারণ বয়সের কারণে সবাইকেই সব কিছু হারাতে হয়। তো যাই হোক লিসেনার্স, আজকের এপিসোডটা এ পর্যন্তই। তো আজকের এপিসোডটা আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিব। তো মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, রহস্যময় গল্প এই চ্যানেলের সাথেই রাখুক।
আসসালামু আলাইকুম।